আজকের এই এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আশিক এলাহি সাব্বির। ওনার বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলার রামানন্দপুর গ্রামে। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি মূলত ঘটেছিল এই লালপুর উপজেলার দূরদরিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়ার পরিবারের সাথে। ঘটনাটি এই সাব্বির ভাই বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়ার পরিবারের কাছ থেকেই শুনেছিলেন। এটি ওই গ্রামের একটি প্রচলিত ঘটনা। ঘটনাটি ঘটেছিল 1985 থেকে 1990 সালের মধ্যে। এই বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়ার ছিল একটি বড় পরিবার, তার 5 মেয়ে এবং 3 ছেলে। জমি জমা মোটামুটি ছিল, খুব বেশিও না কমও না। তো আজাদ মিয়া এই জমি জমা চাষাবাদ করেই চলতেন। যেহেতু বড় পরিবার, কষ্ট তো হতোই। আর ওনার যেই ছেলেমেয়েরা ছিল, এদের মধ্যে সবচেয়ে বড় যে সন্তান, তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল লতিফ মিয়া, তার সাথে ঘটনাটি ঘটেছিল। তো এই যে আব্দুল লতিফ মিয়া, সে যেহেতু পরিবারের বড় সন্তান, বাবা একার কতটুকু কাজ করবে, তার তো অনেক কষ্ট হয়ে যায় এত বড় পরিবারের ভরণ পোষণ করতে। এই জন্য আব্দুল লতিফ মিয়া সে মোটামুটি যখন বোঝা শিখেছে, যখন কাজ করার মতো তার বয়স হয়েছে, তখন থেকেই তার বাবার সাথে কাজে যুক্ত হয়ে গেছে। তো এই যে আব্দুল লতিফ মিয়া, এই ছেলেটা বেশ কর্মঠ ছিল। সে বাবার সাথে কৃষিকাজে সহায়তার পাশাপাশি বাজারে একটা দোকানে কাপড় সেলাইয়ের কাজ শিখত। অনেক সময় আমরা দেখি না যে যেই দোকানগুলোতে কাপড় বিক্রি হয়, এই কাপড় বিক্রির দোকানের পাশে কিন্তু একজন সেলাই মেশিন নিয়ে বসে থাকে, কাপড় সেলাই করতে হয় বা এই টাইপের কিন্তু কিছু কাজ কিন্তু হয়ে থাকে সেখানে। তো এরকম একজনের কাছে উনি বসে বসে কাজ শিখছিলেন, টুকিটাকি সেলাই উনি করা শুরু করেছেন। একটা পর্যায়ে তার কাজ শেখা হয়ে যায়। মোটামুটি বছরখানেকের মধ্যে কাজটা এই লতিফ মিয়া আয়ত্তে নিয়ে এসেছিলেন। এরপর উনি পুরনো একটি সেলাই মেশিন কিনে নিজের বাড়িতেই গ্রামের মানুষদের কাপড় চোপড় সেলাই করতেন। পাশাপাশি কৃষিকাজ তো আছেই, তবে অভাব অনটনের শেষ ছিল না। আগে কিন্তু জমি জমা যার যত বেশি, এই জমি জমাগুলো দেখাশোনা করতে তার পেরেশানিও তত বেশি ছিল। আর জমি জমা বেশি থাকলেই যে অনেক ফসল পেত তা কিন্তু না। বিশেষ করে গ্রাম অঞ্চলে ওই 1985 থেকে 90 সালের মধ্যে যে সময়টা, তখনও কিন্তু গরু দিয়ে হাল চাষ করা হতো। ট্রাক্টর গুলো কিন্তু তখনও ব্যাপকভাবে পৌঁছায়নি, যার কারণে তার যতটুকু জমি ছিল, এই জমিগুলো থেকে খুব বেশি ফসল এই বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়া ফলাতে পারতেন না। এটা একটা বড় সমস্যা ছিল। আর ওই বিদ্যুৎবিহীন ওই সময়ের ওই গ্রামে তখন সন্ধ্যার পরেই কিন্তু নেমে আসতো এক ধরনের নিস্তব্ধতা, যেটা ওই সময়ের বাস্তবতায় যারা ফিল করতে পারবেন তারা বুঝতে পারবেন। এখনকার বাস্তবতায় এটা ফিল করাটা বেশ কঠিনই হয়ে যায়। এখন অনেকে বিশ্বাসই করতে চায় না সন্ধ্যার পরে মানুষ ঘুমিয়ে যেতে পারে, কিন্তু ওই সময়ের বাস্তবতায় এটা ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। তো ঘটনা যখন ঘটে, সময়টা গ্রীষ্মকালের প্রচন্ড এক গরমের সিজন। গ্রীষ্মকালে কিন্তু মাঝে মাঝে এমন গরম পড়ে, টানা গরম পড়তে থাকে, অবস্থা খারাপ হয়ে যায়। আবার যখন বৃষ্টি হয় তখন পরিবেশটা একটু ঠান্ডা হয়ে যায়। এই যে লতিফ মিয়া, সে ঘরে শুয়ে আছে। গ্রামে তো আর বিদ্যুৎ নাই যে বৈদ্যুতিক পাখা চলবে, বাতাস লাগবে। সে হাতে একটা হাত পাখা নিয়ে, একটা মাদুর আর বালিশ নিয়ে চলে যায়। তাদের বাড়ির পাশে একটা বাগান রয়েছে, সেখানে বেশ কয়েকটা লিচু গাছ ছিল, আম গাছ ছিল। তো এই লিচু গাছের নিচে সে চলে যায়। চিন্তা করলো যে ওখানে যে ঝিরিঝিরি বাতাস হবে, ওইটার নিচে একটু ঘুমাই। ঘরে একদমই ঘেমে একাকার হয়ে যাচ্ছি, বুক পিঠ ঘেমে একদম একাকার, কোনোভাবে ঘুমানো যাচ্ছে না। তো লতিফ মিয়া যে আগে কখনো এরকম ভাবে যায় ঘুমাই নাই তা কিন্তু না, গরম পড়লে সে চলে যেত। তবে অসহনীয় গরম না পড়লে সে সাধারণত যেত না। রাতের বেলা একা একা লিচু গাছের নিচে ঘুমানো, এটা তো ভয়েরই ব্যাপার বলতে হবে।
কিন্তু লতিফ মিয়ার মধ্যে ভয় ডর কিছুটা কমই ছিল তার বয়সী অন্যান্য ছেলেপেলেদের থেকে। তো লতিফ মিয়া তো চলে গেছে, প্রচন্ড গরম যেহেতু ওই রাত্রে পড়েছে, তো শুয়ে আছে আধো ঘুম আধো জাগ্রত অবস্থা, হাত পাখা দিয়ে বাতাস করছে, কারণ তখন এত গরম পড়েছে। সে চিন্তা করলো যে লিচু গাছের নিচে আসলাম একটু বাতাস খাওয়ার জন্য, এখানেও গাছের পাতাগুলো মনে হচ্ছে নড়ছে না, মানে বাতাসই নেই। হয় না এরকম অনেক সময় গাছের পাতাও নড়ে না, এরকম কিন্তু সিচুয়েশন থাকে। তো ওইরকম একটা সিচুয়েশন ছিল। হঠাৎ করে মনে হলো যে কেউ একজন আলো নিয়ে চলে এসেছে এই লিচু গাছের এই দিকটাতে। কিন্তু আলো নিয়ে যে চলে এসেছে, হঠাৎ করে তার কাছে মনেও হয় যে এই আলোটা তো উপর দিক থেকে আসছে, সাইড থেকে তো না। মানুষ যদি আলো নিয়ে চলে আসে তাহলে তো সাইড থেকে আসবে, কিন্তু উপর থেকে আলো আসছে কেন? চাঁদের আলো তো এরকম হওয়ার কথা না। তখন সে উঠে দেখার চেষ্টা করে যে ঘটনাটা কি, আলো আসে কোত্থেকে। সে যখন এই আলোর উৎস খোঁজার জন্য চেষ্টা করেছে, বেশিক্ষণ চেষ্টা করতে হয় না, কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝতে পারে ঘটনাটা কি। আর তখনই এই লতিফ মিয়া প্রচন্ড ভয় পায়। ভয় পেয়ে দৌড়ে সে বাড়ির ভেতরে চলে যায়। ঘটনাটা যে কি ঘটছে, অ্যাকচুয়ালি কি, ও কিন্তু প্রথম দিকে বুঝে নাই, শুধু দেখেছে একটা আলো, এটা দেখেই সে দৌড়ে চলে গেছে। বাড়ির কাউকে তো কিছু বলে নাই ওই সময়। বেশ কয়েকদিন পার হয়ে যায়, লতিফ মিয়া অনেকটা ভুলেও যায় বিষয়টা। সপ্তাহখানেক পর আবার এক রাতে প্রচন্ড গরম পড়েছে। লতিফ মিয়া সেই লিচু গাছের নিচে চলে গিয়েছে ঘুমানোর জন্য। তো এবার আর ঘুমায় নাই, কোনোভাবে ঘুম আসছিল না। সে শুয়ে শুয়ে ওই হাত পাখা দিয়ে নিজেকে বাতাস করছে। এমন সময় হঠাৎ করে দেখে লিচু গাছটি চতুর্দিকে আলোকিত হয়ে গেছে, মনে হচ্ছে একদম দিনের মতো আলো হয়ে গেছে। লতিফ মিয়া এইবার দৌড়ে না পালিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করছে ঘটনাটা কি, এই আলোর উৎসটা কি। চোখ ধাঁধিয়ে যাচ্ছে ওই আলোর উৎসের দিকে তাকিয়ে, সূর্যের মতো কিছু একটা জ্বলছে। তো কিছুক্ষণের মধ্যে ওই আলোটা তার চোখে সহনীয় হয়ে যায়। সে খেয়াল করলো যে আরে এটা তো একটা মেয়ে, এই মেয়ে একটা সাদা কাপড় পরে আছে, সেই সাদা কাপড় থেকে এইরকম উজ্জ্বল আলো ছড়াচ্ছে। আর ওই মেয়েটা লিচু গাছের একটা ডালে বসে আছে। লতিফ মিয়া তো অবাক যে এই মেয়েটা কোত্থেকে আসলো। এই মেয়েটা কিন্তু 8-10টা স্বাভাবিক যেই মেয়ে হয় ওইরকমই, মানে সে যে একদম অপরূপা সুন্দরী, চোখ ধাঁধানোর মতো সুন্দরী ছিল এরকম না, মানে সাধারণ 8-10টা সুন্দরী মেয়ে যেরকম হয় ওই রকম। ওই মেয়েটা লতিফ মিয়াকে দেখে ফেলে। লতিফ মিয়াকে দেখার পর লতিফ মিয়াকে বলে যে লতিফ মিয়া, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি তো আমাকে দেখে ফেলছো, সেদিন দৌড়ে পালিয়ে গেছিলা, তো তাতে কোনো সমস্যা নাই। তুমি যে আমাকে দেখেছো, তুমি কাউকে বলো না, যেহেতু সেদিনের কথা কাউকে বলো নাই, আজকেও কাউকে কিছু বলার দরকার নাই। আমি আসি মাঝে মাঝে এখানে, এসে বসি, বিশ্রাম নেই, আবার চলেও যাই। রাতের বেলা তো এখানে কেউ আসে না, তো যেহেতু গরম পড়েছে এই জন্য তুমি আসছিলা। আমিও এই বিষয়টা নিয়ে কাউকে বলবো না আমার সম্প্রদায়ের কাছে, তুমিও কাউকে বলো না। আর তোমার বিষয়ে আমি খোঁজখবর নিয়েছি, অনেক কষ্ট হয় তোমার এবং তোমার বাবার এত বড় সংসার। আল্লাহর কাছে দোয়া করবো যেন তোমাদের সংসারে আল্লাহ তাআলা বরকত দান করেন। তো লতিফ মিয়ার সাথে কিছু সাধারণ কথাবার্তা হয় আর কি। এরপর লতিফ মিয়াকে ওই মেয়েটা বলে তুমি এখন চলে যাও, আমাদের কাছে বেশিক্ষণ থাকতে হয় না, বেশিক্ষণ থাকলে মানুষের কিছুটা ক্ষতি হয়। তো লতিফ মিয়া বাড়িতে চলে যায়। এই বিষয়ে বাড়িতে কারোর সাথে কোনো কথাও বলে না, কিছুই বলে নাই এটা নিয়ে। তো দেখা গেল যে এরপর থেকে আল্লাহর রহমতে আয় রোজগারে বরকত হলো, তাদের ফসলেও ভালো বরকত হলো আল্লাহর রহমতে। আস্তে আস্তে পরিবারের যেই তীব্র অভাব অনটন এটা কমে আসলো, একটা মধ্যম পর্যায়ে চলে আসে। তো লতিফ মিয়া সবসময় ওই গাছের নিচে যেত বিষয়টা এরকম না, মাঝে মাঝে যেত যখন গরম পড়ে, মানে ওই পরীটাকে দেখার জন্য সে শখ করে যে ওইখানে যায় বিষয়টা এরকম না। আর যখন যায় তখন তার সাথে দেখা হয়, সাধারণ কিছু কথাবার্তা হয় অল্প সময়, এরপর লতিফ মিয়া চলে আসে। এরকমই। এর মধ্যে হয় কি, এক রাত্রে
ওই গ্রামেরই একটা দুষ্টু লোক যার নাম হচ্ছে খলিল বিহারী, তাকে সবাই খলিল বিহারী নামেই চেনে। তো এই লোকটা হয়তোবা কোনো একটা কারণে ওই দিক দিয়ে আসছিল। যেই রাত্রে এই পরিটার সাথে লতিফ মিয়া কথা বলছিল। এই খলিল বিহারী উনি নিজেও কিন্তু একজন কৃষক, আর কবিরাজিও করে। সে কবিরাজ হিসাবে নাকি তার বেশ কুখ্যাতি ছিল, সুখ্যাতি বলবো না, কুখ্যাতি ছিল, কারণ সে কালো জাদুটাই বেশি করত। তো লতিফ মিয়াকে দেখে যে কোনো কিছুর সাথে বিড়বিড় করে কথা বলছে, আর ওই দিকটা আলোকিত হয়ে আছে। যখনই এরকম আলোকিত হওয়া সে দূর থেকে দেখেছে, সে কিন্তু ওই পরীটাকে দেখে নাই, শুধু আলোকিত হওয়া দেখেছে। তাতেই কিন্তু এই দুষ্টু কবিরাজ বুঝে গেছে ঘটনাটা কি। সে ওই দিকটাতে এগিয়ে আসা যখন শুরু করেছে, তখন ওই পরীটা নাকি লতিফ মিয়াকে বলে, লতিফ তুমি তাড়াতাড়ি বাসায় যাও, আমি চলে যাচ্ছি। এই বলেই দ্রুত ওই পরীটা চলে যায় ওখান থেকে। আর তখনই ওই খলিল বিহারী ওখানে চলে আসে, এসে বলে, এই লতিফ তুই কার সাথে কথা বলতেছিলি রে? এখানে যে একটু আগে অনেক আলো দেখলাম, কিসের আলো? তো লতিফ বলে, না না না, কই না তো, আমি তো কোনো আলো দেখি নাই। আপনি কোথায় আলো দেখলেন? এই বলে সে আমতা করে কথা এড়িয়ে দৌড় দিয়ে বাড়ি চলে গেল, এক দৌড়ে বাড়ি চলে গেছে। এখন এই যে খলিল বিহারী, এই খলিল বিহারী তো বুঝতে পারছে যে এই লতিফ মিয়ার সাথে কোনো ভালো শক্তিশালী পরীর কথা হয়। তখন সে একটা দুষ্টু বুদ্ধি আঁটতে থাকে। এরপরে হয় কি, লতিফ মিয়া কিন্তু মাঝে মাঝে গিয়েছে ওই লিচু গাছের ওখানে, তবে যখন কথা বলেছে তখন কোনো আলোকিত হয় নাই, মানে একটা ছায়া অবয়বে ওই পরীটা আসছে, এবং ওই পরীটা বলছে যে আমি আর আলোকিত অবস্থায় এখানে আসতে পারবো না, কেননা একটা দুষ্টু লোক আমাদেরকে দেখে ফেলেছে, আর এখানে আমি সবসময় আসি না, মাঝে মাঝে বিশ্রাম নেওয়ার জন্য আসি। লতিফ তুমি সাবধানে থেকো। তো এরকমটা বলে। এখন এই যে লতিফ মিয়া, তার তো বয়স বেশি না, কিশোর বয়স, সে আর কি বোঝে আর এসবের। সে সাবধানে থাকা বলতে বুঝিয়েছে যে এই খলিল বিহারীর সাথে যেন কথাবার্তা কম বলা হয়, খলিল বিহারী তাকে দেখে ফেলে কথা বলা অবস্থায় এরকম পরিবেশে যেন এই লতিফ মিয়া না যায়, এমনটাই পরি বোঝাতে চেয়েছে। এরকম সপ্তাহখানিক কেটে যায়। এরপরে দেখা যায় যে হঠাৎ করেই এই লতিফ মিয়ার বেশ মারাত্মক অসুস্থতা শুরু হয়ে যায়। এমন অসুস্থতা, সে কোনো কিছু খেতে পারে না, তার শরীরে মনে হচ্ছে যে জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। এরকম আস্তে আস্তে সে এতটাই শুকিয়ে পড়ে আর রোগা হয়ে যায়, তার কোনো মাংসই আর শরীরে অবশিষ্ট ছিল না বলতে হবে। হাড়গুলো গোনা যেত, আর সবসময় সে চিৎকার করে কান্না করত। আর সে যখন কান্না করত, এই কান্নার শব্দটা ছিল বেশ অদ্ভুত। অনেকগুলো বাদুর যদি এক জায়গা হয়ে কিচিরমিচির করে যেরকম শব্দ হয়, ওই রকম শব্দ নাকি হতো। আর মাঝে মাঝে সে বিড়ালের মতো করে আওয়াজ করত। বিড়ালের মতো মিউ মিউ বিষয়টা এরকম না, বিড়াল যখন কিছুটা গর্জন করে, এক ধরনের আওয়াজ করে, ওই রকম। যখন বিড়াল রেগে থাকলে এক ধরনের শব্দ করে, ওই রকম শব্দ। লতিফ মিয়ার বাবা, উনি তো ওনার সাধ্য অনুযায়ী যথেষ্ট চেষ্টা করেছেন চিকিৎসা করার জন্য। একটা পর্যায়ে জমি জমা বিক্রি করে বড় বড় ডাক্তার দেখিয়েছেন, অনেক টেস্ট করিয়েছেন ওই সময়ের প্রেক্ষাপটে, কিন্তু কোনো রোগ ধরা যায়নি। অনেক দিন রাজশাহী মেডিকেল কলেজে লতিফ মিয়া ভর্তি ছিল, কিন্তু ডাক্তার কিছুতেই বলতে পারে না যে লতিফ মিয়ার আসলে রোগটা কি। 1 বছর এভাবেই পার হয়ে যায়। এই 1 বছরের মধ্যে, বিশেষ করে হঠাৎ করে যখন লতিফ মিয়ার অসুস্থতা শুরু হয়েছে, এরপর থেকে কিন্তু ওই পরীর সাথে দেখা হওয়া, কথা হওয়া বন্ধ হয়ে যায়। এরপর চাঁপাইনবাবগঞ্জের একজন হুজুরের সন্ধান পান লতিফ মিয়ার পরিবার। সেই হুজুরের কাছে লতিফ মিয়াকে নিয়ে যাওয়া হয়। হুজুর সবকিছু দেখে শুনে বলেন যে অনেক দেরি হয়ে গেছে, একে চিকিৎসার মাধ্যম দিয়ে বাঁচানোর আর কোনো উপায় নাই। আল্লাহ যদি নিজ হাতে তাকে বাঁচান, হায়াত বৃদ্ধি করেন, তাহলে সম্ভব। কারণ ভয়ঙ্কর এক কালো জাদু করা হয়েছে, আর এই কালো জাদু করতে ব্যবহার করা হয়েছে একটি জীবিত বিড়ালকে। প্রথমে
এই বিড়ালটিকে জবাই করা হয়েছে। এরপর বিড়ালের শরীরে কয়েক হাজার সুই বিধিয়ে দেওয়া হয়েছে। এরপর এই বিড়ালটিকে নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। এটা ভয়ঙ্কর এক টাইপের বান মারা, আর এটা অনেক আগে করা হয়ে গেছে। যখন করা হয়েছে তখন যদি ওই বিড়ালটি পাওয়া যেত তখন হয়তোবা এই বানটা কাটানো যেত, কিন্তু এই সময়ের মধ্যে তো ওই বিড়ালটা একদম পচে গলে নষ্ট হয়ে গেছে, কোনোভাবেই সেটাকে আর পাওয়া যাবে না। তাই কোনো রুকিয়াতে একে ভালো করা খুবই দুরূহ ব্যাপার। আর এই জ্ঞানটা আমার জানা নাই যে এই ধরনের বান কাটানোর জন্য আমি কোন ধরনের রুকিয়া ব্যবহার করব। আমি যতটুকু জানি আমি চেষ্টা করছি, তবে আমার ধারণা যে কে আর বাঁচানো সম্ভব হবে না। হুজুর আরো কিছু তথ্য বলেন, কারণ বাড়ির লোক তো আসলে জানতো না ঘটনাটা কি। এই যে পরীর সাথে দেখা হওয়া, খলিল বিহারীর সাথে দেখা হওয়া, এটা তো বলতো, মানে এটা তো লতিফ মিয়া বলে নাই বাড়ির কাউকে। এই বিষয়টা একদম সে চুপচাপ ছিল এই বিষয়টা নিয়ে। ওই হুজুর বলেছিলেন যে মূলত একে বান মারা হয়েছে একটা শক্তিশালী পরীকে বন্দি করার জন্য, কিন্তু এই কাজে ওই তান্ত্রিক সফল হয় নাই। ওই পরীটা যেন এই খলিল মানে এই যে লতিফ মিয়া তার কাছে আসতে না পারে, এই জন্য একটা বিশেষ বন্ধনী খলিলের উপরে দেওয়া হয়েছে, আর ওই বাড়ির চতুর্দিকেও একটা বন্ধনী দেওয়া হয়েছে। হুজুর কি করেছেন, উনি ওইটা কেটে দিয়েছেন, অর্থাৎ রুকিয়া করে ওই বন্ধনীটা কেটে দিয়েছেন যেটা লতিফ মিয়ার উপর করা হয়েছে, আর ওই বাড়ির বন্ধনীটাও কেটে দিয়েছেন। তবে উনি বলেছেন যে এটা কেটে খুব বেশি লাভ হবে না, মূল সমস্যা থেকেই যাবে। কে জাদু করেছে এই বিষয়টা কিন্তু বলতে ওই হুজুর অস্বীকৃতি জানান যে এটা বলা যাবে না। অনেক চাপাচাপি করলেও হুজুর এটা বলেন নাই। লতিফ মিয়াকে যখন বাড়িতে নিয়ে আসা হয়, এরপর ওই পরীটা সে এসেছিল রাতে। ওই পরীটা আসার পর ওই পরীটা সব কথা খুলে বলে যে মূলত ওই খলিল বিহারী এই ভয়ঙ্কর কাজটি করেছে, আর এই কারণে ওই পরীটাও কোনোভাবেই সে লতিফ মিয়ার সাথে দেখা করতে পারেনি। লতিফ মিয়াকে দিয়ে ওই পরীটাকে বশ করার একটা চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই সে সমর্থ হয়নি। কারণ এত বড় বিদ্যা বা এত বড় তান্ত্রিক বিদ্যা সে অর্জন করে নাই যাতে করে সে ওই পরীকে বশ করতে পারবে। সে মনে করছিল খুব সহজে কাজ হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। ওই পরী লতিফ মিয়ার কাছ থেকে বিদায় নেয়, এই বলে বিদায় নেয় যে লতিফ, তোমার সাথে আমার দেখা হওয়াটা আসলে তোমার জন্য ক্ষতি হয়েছে। তোমার সাথে যদি আমার দেখা না হতো তাহলে আজকে তোমার এই পরিণতি বরণ করতে হতো না। আমি আমার জায়গা থেকে চেষ্টা করতে পারতাম যদি ঠিক সময় তোমার সাথে আমি দেখা করতে পারতাম, কিন্তু আল্লাহ সেটা চান নাই, আমার আওতার বাইরে চলে গেছে। তোমাকে নিয়ে আমি আমার গোত্রের সাথেও কথা বলেছি, তারাও বলেছে যে এটা এখন আর করা সম্ভব না, এটা এমন একটা পর্যায়ে চলে গেছে, আমাকে ক্ষমা করো। আর এই বিষয়টা তখন প্রকাশের অনুমতি দেওয়া হয়, অর্থাৎ লতিফ মিয়া যেন পরিবারকে এই বিষয়টা প্রকাশ করে যে কিভাবে কি হয়েছে না হয়েছে, ওই পরীর বিষয়টা আরো ডিটেলসে যেন প্রকাশ করে, এই বিষয়ে পরী অনুমতি দেয়। এরপর লতিফ মিয়া পরিবারের কাছে সব কথা খুলে বলে। পরিবার থেকে কিন্তু ওই খলিল বিহারীকে ধরা হয়েছিল, খলিল বিহারী সব কথা অস্বীকার করে। এখন এটা তো কোনো প্রমাণ নাই, বিচার সালিশ করে তো লাভ নাই, যার কারণে ওই খলিল বিহারী কোনো কিছু করা যায়নি। অল্প কিছুদিনের মাথায় লতিফ মিয়ার মৃত্যু হয়। পরিবারের অন্য কোনো সদস্যদের সাথে কোনো ধরনের ভয়ের ঘটনা ঘটেনি আল্লাহর রহমতে। আর আশিক ইলাহি সাব্বির ভাই যতটুকু জানিয়েছেন যে এই যে খলিল বিহারী, উনি নাকি এখনো বেঁচে আছেন, তার বয়স এখন 107 বছরেরও বেশি। তবে উনি যে এই লতিফ মিয়াকে কালো জাদু করেছিলেন এটা উনি ওই সময় স্বীকার না করলেও এখন সেটা স্বীকার করেন। তিনি এখন অনুশোচনা করেন তিনি যে কাজটি করেছেন সেটা অন্যায় করেছেন। আর বিগত 1 যুগেরও বেশি সময় ধরে খলিল বিহারী অসুস্থ, তার শরীরেও হাড় ছাড়া মাংসের কোনো উপস্থিতি খুব একটা চোখে পড়ে না।
উনি আফসোস করেন তার কাজের জন্য। খলিল বিহারী তো বেঁচে আছেন, এত বছর আল্লাহ ওনাকে হায়াত দিয়ে রেখেছেন। সাধারণত আমরা এই ধরনের ঘটনার ক্ষেত্রে দেখি যে এই যে কবিরাজ, সেও মারা গেছে বা এরকম কিছু একটা হয়েছে, কিন্তু না, এখন পর্যন্ত খলিল বিহারী জীবিত আছেন। আর লতিফ মিয়ার মা বাবা তারা জীবিত না থাকলেও তার ভাই বোনেরা এখনো জীবিত আছেন। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আশিক এলাহি সাব্বির ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, এটা বলতে পারছি না, তবে শিক্ষণীয় একটি ব্যাপার বলে আপনাদের কাছে মনে হয়েছে। আসলে এই কারণে শিক্ষণীয়, আমরা সুপার ন্যাচারাল এন্টিটি যেগুলো, এগুলোর প্রতি অনেকেই আগ্রহ দেখাই। এই আগ্রহগুলো খুব একটা বেশি আসলে ভালো হয় না, অধিকাংশ ক্ষেত্রেই এটা পরিণতি খারাপই হয়। লতিফ মিয়া উনি আসলে অল্প বয়স্ক ছিলেন ওই সময়, ওইরকম পরিণত বয়স্ক মানুষের মতো চিন্তা উনি করতে পারেন নাই। আর এই ধরনের একটা বিপদ যে হয়ে যাবে এটা তার পরিবারও বুঝতে পারেনি। তারা যদি শুরুতেই বুঝতে পারতো, শুরুতেই যদি ভালো কোনো হুজুরের কাছে নিয়ে যেতেন, তাহলে হয়তো বা খুব দ্রুত এটা সমাধান করা যেত। আল্লাহ তার মৃত্যু ওভাবেই লিখে রেখেছিলেন, এই কারণে এটা হয়েছে। প্রিয় লিসেনার্স, আপনারা ইদানিং বেশ কিছু নিউজ দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে কবরের হাড় চুরি হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় অনেক জাদুকররা মানুষকে টাকা দিয়ে মূর্তির মাথা ভেঙে নিয়ে আসা, কবর থেকে হাড় চুরি করে নিয়ে আসা, এই বিষয়গুলো কিন্তু তারা করাচ্ছেন। এরকম অনেকগুলো নিউজ এসেছে। মানিকগঞ্জের ঘিওরে ওই ধরনের ঘটনা ঘটেছে। তারপর পাবনাতেও কবর থেকে লাশের হাড় চুরি হয়ে যাচ্ছে। এছাড়া মেডিকেলে মানুষের কঙ্কাল তো লাগে, এই কারণেও কিন্তু কঙ্কাল চুরি হয়, এটাও একটা কারণ। কিন্তু জাদুবিদ্যার প্রয়োগটাও কিন্তু অনেকটাই বেড়ে গেছে। ইদানিং জাদুর কারণে এত মৃত্যু হচ্ছে যেটা আমরা বুঝতেও পারি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সেলফ রুকিয়া যেগুলো, মানে নিজে নিজে যে রুকিয়াগুলো করা যায়, এগুলো আমরা শিখে নেবো ইনশাল্লাহ। তাতে করে আমরা অনেকটাই সেফ থাকতে পারবো, আল্লাহ যদি চাহেন। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়।